আন্তর্জাতিক সম্পর্ক বোঝাটা কিন্তু অনেকটা একটা জটিল ধাঁধা মেলানোর মতো। আচ্ছা, রাষ্ট্রগুলো কি সবসময় নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত থাকে, নাকি তারা একসাথে মিলেমিশে একটা ভালো পৃথিবীও গড়তে পারে? বিশ্ব রাজনীতির এই যে মৌলিক প্রশ্নগুলো, এগুলো বোঝার জন্য আমাদের কিছু তত্ত্বের সাহায্য নিতে হয়। চলুন আজ আমরা সেই প্রধান তত্ত্বগুলো নিয়েই কথা বলবো, যা বিপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্নটা দেখছেন, এটাই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের একেবারে গোড়ার কথা। একদিকে আমরা দেশগুলোকে যুদ্ধ করতে দেখি, অবিশ্বাস করতে দেখি, আবার অন্যদিকে তারাই বাণিজ্য করছে, বড় বড় চুক্তি করছে, একসাথে মিলে কাজ করছে। তো কেন এমন হয়? বাস্তববাদ, উদারতাবাদ বা নির্মাণবাদের মতো তত্ত্বগুলো এই জটিলতারই ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেয়। আর এগুলো আমাদের বুঝতে সাহায্য করে এই বিশ্বটা আসলে কিভাবে চলে। তো চলুন দেখে নিই আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা শুরু করব বিশ্ব রাজনীতির মূল দ্বন্দ্বটা দিয়ে, মানে সংঘাত বনাম সহযোগিতা। তারপর এক এক করে বাস্তববাদ, উদারতাবাদ আর নির্মাণবাদ নিয়ে গভীরে যাব। আর শেষে সবগুলোকে একসাথে মিলিয়ে একটা তুলনামূলক চিত্র দেখব। সাথে থাকবে কিছু ক্রিটিক্যাল ভিউ পয়েন্টও। আচ্ছা, তাহলে শুরু করা যাক বাস্তববাদ বা রিয়েলিজম দিয়ে। এটাকে আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে পুরনো আর সবচেয়ে প্রভাবশালী তত্ত্বগুলোর একটা বলা হয়। বাস্তববাদীদের মূল কথা হলো কোনো আদর্শের রঙিন চশমা দিয়ে নয়, বিশ্বকে ঠিক সেভাবে দেখতে হবে যেরকমটা তা আসলেই। আর তাদের চোখে বিশ্ব রাজনীতি মানেই হলো ক্ষমতা আর টিকে থাকার এক নিরন্তর লড়াই। বাস্তববাদকে বুঝতে হলে প্রথমেই যে শব্দটা বুঝতে হবে সেটা হলো নৈরাজ্য বা অ্যানার্কি। এখন নৈরাজ্য বলতে কিন্তু আমরা সাধারণত যে মারামারি বা হট্টগোল বুঝি, ঠিক সেটা নয়। ব্যাপারটা খুব সহজ। ধরুন, আমাদের দেশে আইন ভাঙলে পুলিশ আছে, আদালত আছে, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কি এমন কোনো বিশ্বপুলিশ আছে যে দুটো দেশের ঝগড়া থামিয়ে দেবে? নেই। এই যে কোনো কেন্দ্রীয় শক্তি বা বিশ্ব সরকারের অনুপস্থিতি, একেই রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অ্যানার্কি বলা হয়। এই অ্যানার্কির কারণেই বাস্তববাদের এই মূল ভিত্তিগুলো তৈরি হয়েছে। যেহেতু মাথার ওপর কেউ নেই, তাই প্রত্যেকটা রাষ্ট্রকে নিজের নিরাপত্তা নিজেকেই দেখতে হয়। একেই বলে আত্মনির্ভরশীলতা বা সেলফ হেল্প। আর নিজের নিরাপত্তা নিশ্চিত করার মানেই হল টিকে থাকা বা সার্ভাইভাল, যেটা প্রত্যেক রাষ্ট্রের প্রধান লক্ষ্য। টিকে থাকতে হলে কি লাগবে? ক্ষমতা। আর শেষের পয়েন্টটা, মানে আপেক্ষিক লাভ, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ধরুন, দুটো দেশ বাণিজ্য করে দুজনেই লাভবান হলো, কিন্তু বাস্তববাদীরা বলবে কে কার চেয়ে বেশি লাভ করল। কারণ আজ যে সামান্য এগিয়ে গেল, কাল সে সেই বাড়তি ক্ষমতাটা আপনার বিরুদ্ধেই ব্যবহার করতে পারে। এখন এই বাস্তববাদের মধ্যেও আবার দুটো ভাগ আছে। একদল, যাদেরকে বলা হয় আক্রমণাত্মক বাস্তববাদী বা অফেন্সিভ রিয়েলিস্ট, তারা মনে করে টিকে থাকার সেরা উপায় হল সবচেয়ে শক্তিশালী হওয়া, মানে পারলে পুরো অঞ্চলের বা বিশ্বের বস হয়ে যাওয়া, যাকে বলে হেজেমন। অন্য দল হল রক্ষণাত্মক বাস্তববাদী বা ডিফেন্সিভ রিয়ালিস্ট। তারা একটু অন্যভাবে ভাবে। তাদের মতে অতিরিক্ত ক্ষমতা দেখানো ভালো না, কারণ তাতে অন্য দেশগুলো ভয় পেয়ে আপনার বিরুদ্ধে একজোট হয়ে যেতে পারে। তাই তাদের লক্ষ্য হল শুধু নিজের নিরাপত্তার জন্য যতটুকু ক্ষমতা দরকার ততটুকুই অর্জন করা এবং ক্ষমতার একটা ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার বজায় রাখা। বাস্তবাদের এই যে একটা কিছুটা হতাশাবাদী চিত্র, যেখানে সবাই শুধু ক্ষমতা নিয়ে ভাবছে, ঠিক তার উল্টো একটা আশার কথা শোনায় উদারতাবাদ বা লিবারালিজম। উদারতাবাদীরা বলেন, না, বিশ্ব রাজনীতি মানেই শুধু সংঘাত আর অবিশ্বাস নয়। রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে সহযোগিতা করতে পারে, আর এর মাধ্যমে সবাই মিলে ভালো থাকতে পারে। এই দুই তত্ত্বের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যগুলোর একটা হল লাভকে তারা কিভাবে দেখে। একটু আগেই আমরা বাস্তবাদের আপেক্ষিক লাভ নিয়ে কথা বলছিলাম। তাদের কাছে ব্যাপারটা হলো একটা জিরো সাম গেম, মানে কেক যদি একটাই থাকে, আমি বড় টুকরো নিলে আপনাকে ছোট টুকরোই পেতে হবে। কিন্তু উদারতাবাদীরা বলেন, কেন? আমরা তো সবাই মিলেমিশে কেকটাকে আরও বড় বানাতে পারি। একে বলা হয় সামগ্রিক লাভ বা অ্যাবসলিউট গেইনস, মানে সহযোগিতার মাধ্যমে এমন পরিস্থিতি তৈরি করা সম্ভব যেখানে সবাই জিতবে, একটা উইন উইন সিচুয়েশন। এখন প্রশ্ন হল, এই উইন উইন সিচুয়েশন কিভাবে সম্ভব? উদারতাবাদীরা এর জন্য কয়েকটা পথের কথা বলেন। প্রথমত, তারা আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন জাতিসংঘ বা বিশ্ব বাণিজ্য সংস্থা, এগুলোর ওপর খুব জোর দেন, কারণ এই প্রতিষ্ঠানগুলো দেশগুলোর মধ্যে একটা আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করে, বিশ্বাস বাড়ায়। দ্বিতীয়ত, অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা, মানে দেশগুলো যখন একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য করে, তখন যুদ্ধ করাটা দুজনের জন্যই খুব ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর সবশেষে একটা খুব বিখ্যাত তত্ত্ব আছে, গণতান্ত্রিক শান্তি তত্ত্ব। এর মূল কথা হল, গণতান্ত্রিক দেশগুলো সাধারণত নিজেদের মধ্যে যুদ্ধ করে না। আচ্ছা, আমরা বাস্তববাদ আর উদারতন্ত্রবাদ দেখলাম। দুটো তত্ত্বই কিন্তু ধরে নিচ্ছে যে রাষ্ট্রগুলো কি চায়, যেমন ক্ষমতা বা সম্পদ, সেটা আগে থেকেই ঠিক করা।
কিন্তু নির্মাণবাদ বা কনস্ট্রাকটিভিজম এসে একটা একেবারে নতুন প্রশ্ন তুলছে। তারা প্রশ্ন করছে একটা দেশের স্বার্থ আসলে কি, আর এই স্বার্থটা তৈরি হয় কিভাবে। তারা বলছে এই স্বার্থগুলো কিন্তু আকাশ থেকে পড়ে না, এগুলো তৈরি হয় আমাদের বিশ্বাস, ধারণা আর পরিচয়ের উপর ভিত্তি করে। এই যে এখানে ইমানুয়েল অ্যাডলারের কথাটা বলা হয়েছে, এটাই নির্মাণবাদের মূল সুর। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝালে খুব সহজ হয়ে যাবে। ধরুন ব্রিটেনের কাছে ৫০০টা পারমাণবিক বোমা আছে, আবার উত্তর কোরিয়ার কাছে হয়তো ৫টা। যুক্তরাষ্ট্রের জন্য কোনটা বেশি ভয়ের? অবশ্যই উত্তর কোরিয়ার ৫টা। কেন? কারণ বস্তুগত ক্ষমতা মানে বোমার সংখ্যা এখানে আসল কথা নয়। আসল কথাটা হলো সম্পর্ক আর পরিচয়। যুক্তরাষ্ট্র আর ব্রিটেন বন্ধু, তাদের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক আছে, কিন্তু উত্তর কোরিয়ার সাথে সম্পর্কটা শত্রুতার। তো একই জিনিস পারমাণবিক বোমা, কিন্তু সম্পর্ক আর পরিচয়ের কারণে তার অর্থ পুরোপুরি বদলে যাচ্ছে। নির্মাণবাদের একজন খুব গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলেকজান্ডার ওয়েন্ডেট একটা দারুণ কথা বলেছিলেন। তিনি বলেন, অ্যানার্কি ইজ হোয়াট স্টেটস মেক অফ ইট। মানে নৈরাজ্য জিনিসটা কি, সেটা রাষ্ট্রগুলোই নিজেদের আচরণের মাধ্যমে ঠিক করে। এর অর্থ হল আন্তর্জাতিক পর্যায়ে কোনো বিশ্ব সরকার নেই, এটা সত্যি, কিন্তু এই পরিস্থিতিটা দেশগুলোকে বন্ধু বানাবে নাকি শত্রু বানাবে সেটা তাদের ইতিহাস, তাদের পরিচয় আর তাদের পারস্পরিক আচরণের ওপর নির্ভর করে। ঠিক আগের স্লাইডের উদাহরণটার মতো, ক্ষমতা নিজে কিছু না, আমরা তাকে যে অর্থ দিই সেটাই আসল। তাহলে আমরা তিনটে বড় বড় তত্ত্ব নিয়ে কথা বললাম: বাস্তববাদ, উদারতত্ত্ব আর নির্মাণবাদ। বিপিএসসি পরীক্ষার জন্য এই তিনটের মধ্যে পার্থক্যগুলো পরিষ্কারভাবে বোঝাটা কিন্তু খুব দরকারি। চলুন এবার আমরা এদের একটা পাশাপাশি তুলনা দেখে নিই, যাতে পুরো ব্যাপারটা আরেকবার পরিষ্কার হয়ে যায়। এই টেবিলটা দেখুন, এটা পুরো আলোচনার একটা সামারি। যেমন মূল বিশ্বাসের জায়গায় দেখুন, বাস্তববাদ বলছে সবাই স্বার্থপর, ক্ষমতার জন্য লড়ে। উদারতবাদ বলছে না, সহযোগিতা সম্ভব। আর নির্মাণবাদ বলছে আমাদের ধারণার পরিচয়ই আমাদের স্বার্থ তৈরি করে। আবার কারা প্রধান ক্রীড়নক? বাস্তববাদের কাছে শুধু রাষ্ট্র। উদারতবাদ রাষ্ট্র ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে মানে। আর নির্মাণবাদ আরও এগিয়ে গিয়ে ব্যক্তি আর নেটওয়ার্কের কথাও বলে। এইভাবে লক্ষ্য আর স্থিতিশীলতার ধারণাও এদের মধ্যে আলাদা। পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য এই টেবিলটা কিন্তু দারুণ কাজের। বাস্তববাদ, উদারতাবাদ বা নির্মাণবাদ এগুলোই কিন্তু শেষ কথা নয়। আরও কিছু তত্ত্ব আছে যেগুলো এই মূলধারার চিন্তাগুলোকে একেবারে অন্য দৃষ্টিকোণ থেকে দেখে, সেগুলোকে চ্যালেঞ্জ করে। এর মধ্যে একটা হল নির্ভরশীলতা তত্ত্ব বা ডিপেন্ডেন্সি থিওরি। উদারতত্ত্ব যে উইন উইন বা সবাই মিলে বড় হওয়ার কথা বলে, এই তত্ত্ব ঠিক তার উল্টো কথা বলে। এর মূল বক্তব্য হল বিশ্ব অর্থনীতিটা এমনভাবে সাজানো যেখানে উন্নত দেশগুলো, যাদেরকে বলা হচ্ছে কেন্দ্র, তারা উন্নয়নশীল দেশগুলোকে মানে প্রান্তকে শোষণ করছে। আর এই কাঠামোর কারণেই ধনী দেশগুলো আরও ধনী হচ্ছে আর গরিব দেশগুলো গরিবই থেকে যাচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হল নারীবাদী আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব। এই তত্ত্বটা একটা খুব মৌলিক প্রশ্ন করে। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আমরা কাদের কথা শুনি? বেশিরভাগ সময় তো শুধু রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান অর্থাৎ পুরুষদের কথা, কিন্তু নারীদের অভিজ্ঞতা কোথায়? এই তত্ত্ব লিঙ্গের দৃষ্টিকোণ থেকে দেখায় যে যুদ্ধ বা সংঘাতের প্রভাব নারীদের ওপর কিভাবে পড়ে, কিংবা শান্তি প্রক্রিয়ায় তাদের ভূমিকা কেন আলোচনার বাইরে থেকে যায়। এটা আমাদের নিরাপত্তার ধারণাটাকেই নতুন করে ভাবতে শেখায়। এই ধারণাটা মানে হেজিমনিক স্টেবিলিটি থিওরি অনেকটা বাস্তববাদের সাথেই সম্পর্কিত। এর মূল কথা হল আন্তর্জাতিক ব্যবস্থায় যদি একজন শক্তিশালী মোড়ল বা হেজিমন থাকে, যে নিয়মকানুন তৈরি করে এবং সবাইকে মানতে বাধ্য করে, তাহলে নাকি পুরো সিস্টেমটা স্থিতিশীল থাকে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা লম্বা সময় ধরে যুক্তরাষ্ট্রকে সেই হেজিমন হিসেবে ধরা হতো। কিন্তু এখন প্রশ্ন উঠছে, চীনের উত্থানের সাথে সাথে যুক্তরাষ্ট্রের সেই একক আধিপত্য যখন কমছে, তখন বিশ্ব কি আরও অস্থিতিশীল হয়ে উঠবে? এটা কিন্তু বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম বড় একটা প্রশ্ন। তাহলে শেষ প্রশ্নটা হল, আজকের দিনে দাঁড়িয়ে যখন আমাদের সামনে ক্লাইমেট চেঞ্জ, মহামারী বা সাইবার অ্যাটাকের মতো বিশাল সব চ্যালেঞ্জ, তখন কোন তত্ত্ব দিয়ে আমরা এই বিশ্বকে ভালোভাবে বুঝতে পারব? আসলে সত্যি কথা বলতে কি, কোনো একটা তত্ত্বই কিন্তু একা সব কিছু ব্যাখ্যা করতে পারে না। বাস্তববাদ আমাদের ক্ষমতার খেলাটা বুঝতে শেখায়, উদারতাবাদ শেখায় সহযোগিতার সম্ভাবনা, আর নির্মাণবাদ দেখায় ধারণার শক্তি। একজন ভালো বিশ্লেষক হিসেবে কাজ হল এই সবগুলো তত্ত্বকে এক একটা চশমার মতো ব্যবহার করা, যেটা দিয়ে একবার এক একটা দিক পরিষ্কারভাবে দেখা যায়। এই তত্ত্বগুলো হল বিশ্বকে বোঝার বিভিন্ন টুলস বা হাতিয়ার। আশা করি এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সাহায্য করবে।